তোমাদের ক্লাস 11 এর নতুন সিলেবাসের সেমিস্টার ওয়াইজ যে টপিকগুলো আমরা পরপর পড়ছি তার মধ্যে আজ আমরা পড়ব সেমিস্টার 2 এর যে প্রথম প্রোজ দ্য গার্ডেন পার্টি সেইটা। দ্য গার্ডেন পার্টি রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। সরাসরি লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমরা অ্যাজ ইউজুয়াল কবিতা সম্পর্কে এবং কবি সম্পর্কে কিছু জেনে নেব। দেখো, অ্যাবাউট দ্য পোয়েট। পোয়েটের নাম কি পেয়েছি? ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্যাথরিন ম্যানসফিল্ড ওয়াজ আ প্রমিনেন্ট মডার্নিস্ট রাইটার ফ্রম নিউজিল্যান্ড। তো ক্যাথরিন ম্যানসফিল্ড হচ্ছে একজন নিউজিল্যান্ডের লেখিকা। নোন ফর হার শর্ট স্টোরিজ, যিনি কিনা তার ছোট গল্পের জন্যে বেশিরভাগই জানা যান। দ্যাট এক্সপ্লোরস থিমস অফ আইডেন্টিটি, তার এই ছোট গল্পগুলো কিসের থিম অন্বেষণ করে? আইডেন্টিটি, পরিচয়, রিলেশনশিপস, সম্পর্কের, অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান ইমোশন, এবং মানুষের আবেগের যেই জটিলতা সেইগুলোর থিম নিয়ে। হার ওয়ার্ক ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস কিন সাইকোলজিক্যাল ইনসাইট, তার সমস্ত কাজগুলোতে আমরা কি দেখতে পাই না খুবই গভীর মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি আমরা দেখতে পাই। ইউজ অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ, কি ধরনের ন্যারেটিভ দেখতে পাই? স্ট্রিম অফ কনসিয়াসনেস, চেতনার যে স্রোত, সেই ধরনের ন্যারেটিভ আমরা দেখতে পাই। অ্যান্ড রিচ সিম্বলিজম, এবং প্রতীকীবাদ, প্রচুর পরিমাণে প্রতীক আমরা তার সমস্ত লেখাগুলোতে আমরা দেখতে পাই। Some of her most notable stories include The Garden Party, Miss Brill, and The Daughters of the Late Colonel. তার বিখ্যাত কিছু গল্পের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গার্ডেন পার্টি, যেটা আমাদের প্রেজেন্ট টেক্সট, মিস ব্রিল অ্যান্ড দ্য ডটার্স অফ দ্য লেট কলোনেল, এগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু গল্প। ম্যানসফিল্ডস রাইটিং অফেন রিফ্লেক্টস হার ওন এক্সপেরিয়েন্স অ্যান্ড স্ট্রাগলস। ম্যানসফিল্ডের যে লেখাগুলো সবসময় তার নিজের বেশিরভাগ অভিজ্ঞতা এবং সংঘর্ষের প্রতিফলন। Particularly her battles with mental health and her observation of societal norms, বিশেষ করে সামাজিক নিয়মের পর্যবেক্ষণ এবং তার মানসিক স্বাস্থ্য নিয়ে তার মধ্যে যে যুদ্ধ চলে সেটার প্রতিফলন তার লেখাগুলোতে আমরা পাই। Mansfield passed away from tuberculosis on January 9, 1923. 1923 সালের 9 জানুয়ারি তিনি মারা যান এবং তার বার্থ ইয়ার ছিল 14th of October 1888। তাহলে 1888 সালের 14ই অক্টোবর তিনি নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন 9th of January 1923। অ্যাবাউট দ্য টেক্সট, আমাদের বর্তমান টেক্সট সম্পর্কে জেনে নেব। ক্যাথরিন ম্যানসফিল্ডস দ্য গার্ডেন পার্টি ইজ আ শর্ট স্টোরি that explores themes of class distinction, innocence, and the complexities of human experience. তাহলে ক্যাথরিন ম্যানসফিল্ডের এই গার্ডেন পার্টি শর্ট স্টোরিতে আমরা দেখতে পাবো শ্রেণীগত যে বিভেদ, ইনোসেন্স, সরলতা, এবং মানুষের অভিজ্ঞতার যে জটিলতা, এই সমস্ত কিছু আমরা এই শর্ট স্টোরিতে দেখতে পাবো। Set in early 20th century New Zealand, the story revolves around a well-to-do family preparing for a lavish garden party. এই গল্পে আমরা দেখতে পাবো প্রারম্ভিক বিংশ শতাব্দীর নিউজিল্যান্ডে একটা ওয়েল টু ডু ফ্যামিলি তাদের একটা লাভিশ গার্ডেন পার্টির প্রিপারেশন করছে। ইট ইজ আ 1922 শর্ট স্টোরি, 1922 সালের শর্ট স্টোরি এটা। পাবলিশড ইন 3 পার্ট, যেটা 3টে অংশে পাবলিশড হয়েছিল ইন দ্য স্যাটারডে ওয়েস্টমিনস্টার গেজেট। তাহলে স্যাটারডে ওয়েস্টমিনস্টার গেজেট নামক যে পত্রিকা, সেটাতে 3টে পার্টে 1922 সালে এই গার্ডেন পার্টি শর্ট স্টোরিটা প্রকাশিত হয়েছিল। ল্যাটার ইট ওয়াজ অ্যাপিয়ার্ড ইন দ্য গার্ডেন পার্টি অ্যান্ড দ্য আদার স্টোরিজ, এবং পরবর্তীকালে একত্রিতভাবে দ্য গার্ডেন পার্টি অ্যান্ড দ্য শর্ট স্টোরিজ নামক গ্রন্থতে এই গার্ডেন পার্টি ছোট গল্পটি প্রকাশিত হয়েছিল। থিমস, এই গল্পের বিষয়গুলি কি কি? ক্লাস কনসিয়াসনেস, শ্রেণী সচেতনতা, উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মধ্যে যে বিভেদ সেটা আমরা এই গল্পে দেখতে পাবো। ইলিউশন ভার্সেস রিয়ালিটি, বিভ্রম বা ভ্রম এবং বাস্তবিকতা। তাহলে এই গল্পে আমরা ভ্রম মানে আমরা মনে মনে কি সমস্ত জিনিসের মধ্যে বিচরণ করি এবং ঠিক তার বাস্তবতাটা কি, এই দুটো জিনিস আমরা এখানে দেখতে পাবো। ডেথ অ্যান্ড লাইফ, জীবন এবং মৃত্যু, এটাও আমরা এখানে থিম হিসেবে দেখতে পাবো। ক্যারেক্টার্স, এই গল্পের চরিত্রগুলো কি কি? দেখো, গল্পটা পড়ার আগে চরিত্রগুলো জেনে নিলে খুব সুবিধা হবে। লরা শেরিডান, দ্য প্রোটাগনিস্ট, আ ইয়াং গার্ল। এই গল্পের যে প্রধান চরিত্র লরা শেরিডান, একজন মেয়ে।
Mrs. Sheridan, Laura's mother, Mr. Sheridan, Laura's father, Bert, Laura's brother, Meg and Josie, Laura's sister. তাহলে আমরা দেখতে পেলাম মেইনলি শেরিডান ফ্যামিলির মধ্যে গল্পটা বিলং করছে এবং এই শেরিডান ফ্যামিলিতে বাবা এবং মা রয়েছে এবং তাদের 4 সন্তান, 3 জন মেয়ে এবং 1 জন ছেলে। মিস্টার স্কট, এছাড়াও আমরা দেখতে পাবো মিস্টার স্কটকে, দ্য ডিজিজড ওয়ার্কিং ক্লাস ম্যান হুজ ডেথ প্রম্পটস লরাস ইন্টারনাল কনফ্লিক্ট, সেই রোগগ্রস্ত নিম্ন শ্রেণীর খেটে খাওয়া শ্রেণীর মানুষটি যার হঠাৎ বা আকস্মিক মৃত্যু লরার অভ্যন্তরের অন্তর্দ্বন্দ্বকে নাড়িয়েছিল। দ্য ওয়ার্কম্যান, এবং সেই কাজের লোকগুলো রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কিং ক্লাসম্যান, তারা এখানে কি রিপ্রেজেন্ট করছে? ওয়ার্কিং ক্লাসকে, সেই খেটে খাওয়া মানুষের শ্রেণীকে এখানে রিপ্রেজেন্ট করছে। এইগুলো হলো এই গল্পের চরিত্র সমূহ। সরাসরি টেক্সটে যাওয়ার আগে আমরা গল্পটার সামারিটা জেনে নেব। এই গল্পটা মেনলি কেন্দ্র করে রয়েছে শেরিডান ফ্যামিলিকে। এই শেরিডান ফ্যামিলি যে কিনা লেখিকার ফ্যামিলি, সেই শেরিডান ফ্যামিলি নিউজিল্যান্ডের একটা খুব ওয়েল টু ডু সম্ভ্রান্ত ফ্যামিলি। এই শেরিডান ফ্যামিলিতে একদিন ঠিক হলো তারা একটা গার্ডেন পার্টির আয়োজন করবে এবং সেই পার্টি খুব সুন্দরভাবে তারা অর্গানাইজ করবে। সেই সূত্রে সেই পার্টির সমস্ত রকম দায়িত্বভার গিয়ে পড়লো বাড়ির যে বড় মেয়ে লরা শেরিডান তার উপরে। সে সুন্দরভাবে পার্টির আয়োজন করলো, কিন্তু যখন এই গার্ডেন পার্টি চলছিল হঠাৎ করে খবর এলো তাদের প্রতিবেশী এক নিম্ন শ্রেণীর খেটে খাওয়া শ্রেণীর মানুষ মিস্টার স্কট হঠাৎ মারা গিয়েছেন। এই খবরটা পেয়ে লরা শেরিডান মনে করলো এই মুহূর্তে তাদের এই পার্টি করাটা ঠিক হবে না। সে তাই এই বিষয় নিয়ে তার মাকে বলতে গেল, কিন্তু তার মা বলল ওই রকম একটা নিম্ন শ্রেণীর মানুষের জন্য তারা কেন তাদের এই সুন্দর আয়োজন বন্ধ করবে? কিছুতেই তাদের মতো সম্ভ্রান্ত ফ্যামিলির ওরকম নিম্ন শ্রেণীর মানুষের মৃত্যুতে তাদের এই পার্টি বন্ধ করে দেওয়াটা ঠিক হবে না। পরবর্তীকালে এই বিষয়ে যখন লরার বাবা কথা বলল, তখন লরার মা বলল যে তাদের ওই পার্টিতে যে উদ্বৃত্ত খাবারগুলো রয়েছে সেগুলো বরং তারা একসাথে একত্রিত করে ওই মিসেস স্কটের ফ্যামিলিকে দিয়ে দেবে। যেটা শুনে লরার ভালো লাগলো না, তার খুব লজ্জাবোধ হলো। লরা যখন সেই সমস্ত খাবার নিয়ে মিস্টার স্কটের পরিবারের কাছে গেল, তখন সে খুব লজ্জিত অনুভব করলো। সে তার চোখের সামনে যা যা দেখলো তার মনে হলো সে এতদিন একটা ইলিউশনের মধ্যে ছিল এবং বাস্তবতাটা কি এখন সেটা তার চোখের সামনে প্রকাশ পাচ্ছে। তো এই হলো গল্পের সারাংশ। এবারে গল্পটি আমরা লাইন বাই লাইন বাংলা মানে সহ পড়ে নেব। দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ড। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, এবং সর্বোপরি আবহাওয়াটা ছিল একদম আদর্শ। দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে ফর আ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। তারা এর থেকে পারফেক্ট ওয়েদার একটা গার্ডেন পার্টির জন্য পেতো না যদি তারা অর্ডার করতো। তার মানে যদি তারা চাইতো তাহলে এর থেকে পারফেক্ট ওয়েদার আর তারা পেতো না। উইন্ডলেস, বাতাসহীন, ওয়ার্ম, উষ্ণ, দ্য স্কাই উইদাউট আ ক্লাউড, এবং আকাশে কোনো মেঘ নেই। তাহলে আজকের এই ওয়েদারটা খুবই পারফেক্ট গার্ডেন পার্টির জন্য, এবং এরকম পারফেক্ট ওয়েদার তারা চাইলেও আর পেতো না, যেখানে কিনা বাতাস নেই, উষ্ণতা রয়েছে এবং আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত। Only the blue was veiled with a haze of light gold. Blue মানে নীল, only the blue was veiled মানে নীল আকাশটা, veiled মানে ঘোমটা টানা, ঘোমটা দেওয়া রয়েছে মানে পর্দা আচ্ছন্ন রয়েছে। with a haze of light gold, haze মানে আভা, এবং লাইট গোল্ড উষ্ণ সোনালী আভা। তাহলে হালকা সোনালী আভার দ্বারা যেন নীল আকাশটা veiled মানে ঘোমটা দেওয়া বা ঢাকা রয়েছে। as it is sometimes in early summer, যেহেতু এটা আর্লি সামার মানে সামার এখনো শুরু হয়নি, গ্রীষ্মকাল এখনো শুরু হয়নি, গ্রীষ্মের প্রারম্ভিক অবস্থাটা বা গ্রীষ্ম শুরুর আগের ওয়েদার এটা। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, ডন মানে ভোরবেলা। তাহলে গার্ডেনাররা সেই ভোরবেলা থেকেই কাজে লেগে গেছে। মোয়িং দ্য লন্স, মোয়িং হচ্ছে ছাঁটা, মোয়িং দ্য লন্স, লন্স মানে ঘাসে ভর্তি যে জমি, তাহলে ঘাসে ভর্তি যে জমি সেখানকার ঘাসগুলো তারা ছেঁটে দিচ্ছে। অ্যান্ড সুইপিং দেম, এবং ঝাড় দিয়ে দিচ্ছে, ছাটার ফলে যে সমস্ত ঘাস বা লতাপাতার টুকরোগুলো পড়ছে সেগুলোকে তারা ঝাঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রসেটস ওয়্যার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু শাইন, যতক্ষণ না পর্যন্ত সেই ঘাসগুলো এবং দ্য ডার্ক ফ্ল্যাট রসেটস, ডার্ক ফ্ল্যাট রসেটস মানে ওই গাঢ় বাগানের ওই গাঢ় অঞ্চলটা,
তাহলে যতক্ষণ না পর্যন্ত ওই ঘাসগুলো এবং বাগানের ওই গাঢ় কালো অঞ্চলটা যেখানে কিনা ডেইজি এক ধরনের ফুল গাছ, ডেইজি প্ল্যান্টসগুলো রয়েছে, সেই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত চকচক করে, মানে পরিষ্কার দেখায়। অ্যাজ ফর দ্য রোজেস you could not help feeling they understood that roses are the only flowers that impress people at garden parties. এবং as for the roses বা গোলাপের কথা বলতে গেলে you could not help feeling they understood, তুমি না ভেবে না অনুভব করে পারবে না যে রোজই একমাত্র এমন একটা ফুল যেটা সবাইকে মুগ্ধ করতে পারে। তাহলে এই জিনিসটা তুমি না ভেবে পারবে না যে রোজের কথা বলতে গেলে রোজ হচ্ছে এমন একটা ফ্লাওয়ার যে কিনা সবাইকে মুগ্ধ করে, তাই এর দ্বারা গার্ডেন পার্টির সবাই মুগ্ধ হবে। দ্য অনলি ফ্লাওয়ার দ্যাট এভরিবডি ইজ সার্টিন অফ নোয়িং, একমাত্র এই ফ্লাওয়ারটা যাকে সবাই জানে। হান্ড্রেডস, ইয়েস লিটারালি হান্ড্রেডস, হ্যাঁ শয়ে একদমই শয়ে হ্যাড কাম আউট ইন আ সিঙ্গল নাইট, এক রাত্রের মধ্যে শত গোলাপের কুড়ি এসেছে। দ্য গ্রিন বাশেস বোর ডাউন অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্চ অ্যাঞ্জেলস, এবং সামনের ওই সবুজ যে ঝোপঝাড়গুলি তারা যেন মাথা নত করে সম্মান দিচ্ছে। সেই সবুজ ঝোপঝাড়গুলি বোর্ড মানে মাথা ঝুঁকিয়ে থাকা, এমনভাবে মাথা ঝুঁকিয়ে সম্মান জানাচ্ছে যেন দে হ্যাড বিন ভিজিটেড, তাদেরকে ভিজিট করতে কারা এসেছে? সেই দেবদূতেরা, আর্চ অ্যাঞ্জেলস মানে দেবদূতেরা। তাহলে সেই সবুজ ঝোপঝাড়গুলি এমনভাবে মাথা ঝুঁকিয়ে সম্মান জানাচ্ছে যেন দেবদূতেরা ভিজিট করতে এসেছে। Breakfast was not yet over before the men came to put up the mercury. তখনও ব্রেকফাস্ট প্রাতরাশ শেষ হয়নি, তাহলে প্রাতরাশ শেষ হওয়ার আগেই সেই মানুষগুলো যারা তাঁবু খাটাবে তারা চলে এসেছে তাঁবু খাটাতে। Where do you want the mercury put, mother? মা তুমি কোথায় চাও এই তাঁবুটা খাটানো হোক? তাহলে এখানে সেই মেয়েটি তার মাকে প্রশ্ন করছে, সেই লোকগুলি এসে গেছে তাঁবু খাটানোর দেখে, যে মা তুমি কোথায় চাও এই তাঁবুটা খাটানো হোক। তাহলে শেরিডেন ফ্যামিলিতে এই গার্ডেন পার্টির আয়োজন করা হচ্ছে এবং পার্টির সমস্ত রকম দায়িত্বভার পড়েছে লরার ওপর। তাহলে এখানে লরা তার মাকে জিজ্ঞেস করছে, মা তুমি কোথায় চাও যে তাঁবুটা খাটানো হোক, মায়ের ওপিনিয়ন নেওয়ার জন্যে। মাই ডিয়ার চাইল্ড, ইট ইজ নো ইউজ আস্কিং মি, বাছা আমার আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, আমি দৃঢ়প্রতিজ্ঞ বা আমি ঠিক করেছি এবছর আমি সমস্ত কিছু তোমাদের ওপরে দেব দায়িত্বগুলো। ফরগেট আই অ্যাম ইয়োর মাদার, ভুলে যাও আমি তোমাদের মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট, ভেবে নাও বা আচরণ করো আমার প্রতি যেন আমি একটা সম্মানীয় অতিথি। তাহলে এবছর আমি ঠিক করেছি আমি কিচ্ছু বলবো না, সব কিছুর দায়িত্বভার তোমাদের ওপরে ছেড়ে দেব। ভুলে যাও আমি তোমাদের মা, আমার সাথে এমন আচরণ করো যেন আমি একটা গেস্ট, আমি সম্মানীয় একটা গেস্ট। বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, কিন্তু মেঘ মানে লরার বোন, সিস্টার, কুড নট পসিবলি গো সম্ভবত যেতে পারবে না, অ্যান্ড সুপারভাইজ দ্য ম্যান এবং সুপারভাইজ মানে তদারকি করতে পারবে না সেই মানুষগুলোকে যারা তাঁবু খাটাতে এসেছে। তাহলে এখানে লরা বলছে কিন্তু মেঘ তো হয়তো যেতে পারবে না এই মুহূর্তে, এবং সেই মানুষগুলো কোথায় কি টাঙাবে সেগুলো সুপারভাইজ করে সেগুলো তদারকি করতে পারবে না, কারণ she had washed her hair, দেখো এখানে বলেছে কারণ সে তার চুলটা ধুয়েছে বিফোর ব্রেকফাস্ট, এই প্রাতরাশের আগে। অ্যান্ড she sat drinking her coffee in a green turban, এবং মাথায় একটা সবুজ টাইপের পাগড়ি বা গামছা, যেটা চুল ধোয়ার পরে জলটা শুষে নেওয়ার জন্য আমরা মাথায় বেঁধে নেই, সেটাকে এখানে টারবান বলছে। তাহলে সে হয়তো কোনো টাওয়েল বা গামছা দিয়ে তার চুলটা টারবানের মতো বেঁধে নিয়েছে এবং কফি খাচ্ছে, তাহলে তাই হয়তো সে এখন যেতে পারবে না। উইথ আ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিক, ডার্ক অন্ধকার ওয়েট ভেজা কার্ল মানে কোকড়ানো চুল, স্ট্যাম্পড অন ইচ চিক তার প্রত্যেক গালে যেন চিটে রয়েছে। জোসি দ্য বাটারফ্লাই, জোশি হচ্ছে লরার আরেকটা বোন, দ্য বাটারফ্লাই তাকে প্রজাপতি বলে বলা হয়েছে এখানে। অলওয়েজ কেম ডাউন ইন আ সিল্ক পেটিকোট অ্যান্ড আ কিমোনো জ্যাকেট, অলওয়েজ কেম ডাউন সবসময় সে নেমে আসে কিসে? ইন আ সিল্ক পেটিকোট, পেটিকোট হচ্ছে সায়া জাতীয় এক টাইপের পোশাক, তো এই সিল্কের পেটিকোট পরে, অ্যান্ড আ কিমোনো জ্যাকেট, কিমোনো হচ্ছে জাপানের ন্যাশনাল ড্রেস আমরা জানি, একটু আলখাল্লা টাইপের খোলামেলা কোটের মতো, তো সেই কিমোনো জ্যাকেট এবং সিল্ক পেটিকোট পরে সে নেমে আসছে। তাকে তো সবাই বাটারফ্লাই বলেই বলে, অতএব সেও যেতে পারবে না। ইউ উইল হ্যাভ টু গো লরা, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান,
তো তোমাকেই যেতে হবে লরা, কারণ আর্টিস্টিক মানে শিল্পী সুলভ, তাহলে তুমিই হচ্ছে শিল্পী সুলভ। তাই এই পার্টির যে আয়োজন, কোথায় কি থাকবে সেগুলো নিখুঁতভাবে যদি সাজাতে হয়, তোমার মধ্যে সেই শিল্পী সুলভ মনোভাব রয়েছে, অতএব তোমাকেই যেতে হবে। অ্যাওয়ে লরা ফ্লিউ, অতএব লরা তাড়াতাড়ি দৌড় দিল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, কারণ সে ব্রেকফাস্ট করছিল, একটু আগেই দেখলাম যে ব্রেকফাস্ট শেষ হয়নি, কিন্তু তাঁবু খাটানোর সেই লোকেরা চলে এসেছে, তাহলে তার হাতে তাই এখনো সেই ব্রেড এবং বাটার ধরা ছিল। ইটস সো ডিলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, এবং এটা সত্যি খুব সুস্বাদুর, মানে খুবই ভালো লাগার বিষয় যে একটা এক্সকিউজ পেয়ে যাওয়া, যে একটা বাহানা পেয়ে যাওয়ার, কিসের জন্য, যে ইটিং আউট অফ ডোরস, বাড়ির বাইরে খাওয়ার। তাহলে এটা বাড়ির বাইরে খাওয়ার একটা ভালোই এক্সকিউজ যে ওই লোকগুলো এসেছে, কারণ সবসময় তো বাড়ির ভেতরেই বসে খাওয়া হয়, বাড়ির বাইরে খেতে খুবই ভালো লাগে। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি শি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, এবং সে ভালোবাসে জিনিসপত্র গোছগাছ করতে বা আয়োজন করতে। শি অলওয়েজ ফেল্ট শি কুড ডু ইট সো মাচ বেটার দেন এনিবডি এলস, সে সবসময় এটা অনুভব করে যে সে এটা যে কোনো অন্য মানুষের থেকে খুব ভালোভাবে করতে পারে। সে বলতে এখানে লরার কথা বলা হয়েছে। 4 men in their shirt sleeves stood grouped together on the garden path. 4 জন মানুষ শার্ট স্লিভ মানে তাদের স্লিভ ফুল হাতা জামা পরে স্টুড গ্রুপের মতো দাঁড়িয়ে রয়েছে একসাথে ওই বাগানের রাস্তায়। দে ক্যারিড স্টেপস মানে লাঠি, কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস, যেটা কিনা ক্যানভাস মানে ত্রিপল, তাহলে তাঁবু খাটানোর জন্য যে ত্রিপল লাগবে সেই ত্রিপল রোল করা রয়েছে সেই লাঠিগুলোতে, সেই লাঠিগুলো নিয়ে তারা বাগানের ওই রাস্তায় গ্রুপ আকারে একসাথে দাঁড়িয়ে রয়েছে 4 জন। and they had big tool bags slung on their bags, এবং তাদের পিঠে রয়েছে ওই বড় বড় যন্ত্রপাতির ব্যাগ। they looked impressive, তাদেরকে দেখে বেশ ভালো লাগছে। Laura wished now that she was not holding that piece of bread and butter, এখন লরা তো খেতে খেতে ছুটে এসেছিল, তার হাতে সেই বাটার এবং ব্রেড ধরা ছিল, এবং সেই 4 মেনের সামনে এসে লরার মনে হচ্ছে তার হাতে যদি এখন ওই ব্রেড বাটারটা না থাকতো ভালো হতো, মানে সে খুব অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল ওদের সামনে এসে, যেহেতু তার হাতে ব্রেড বাটার ধরা ছিল। বাট দেয়ার ওয়াজ নো হোয়ার টু পুট ইট, কিন্তু এখন তো এটা আর রাখার কোথাও জায়গা নেই। অ্যান্ড শি কুডন্ট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, এবং এটা সে ছুঁড়েও ফেলতে পারবে না। শি ব্লাস্ট, সে লজ্জা পেয়ে গেল, মানে সে একটু ইতস্তত বোধ করলো। অ্যান্ড ট্রাইড টু লুক সেভার অ্যান্ড ইভেন আ লিটল বিট শর্ট সাইট অ্যাজ শি কেম আপ টু দেম, এবং সে চেষ্টা করলো বা সে ভান করলো, ট্রাইড টু লুক সেভার, এবং চেষ্টা করলো একটু গম্ভীর হওয়ার, মানে সে একটু গম্ভীর হওয়ার ভান করলো। অ্যান্ড ইভেন আ লিটল বিট শর্ট সাইট, এবং এমন ভান করলো যেন সে একটু অন্যমনস্ক। শি কেম আপ টু দেম, যে তাদের কাছে আসাতে, তো তাদের সামনে যেহেতু সে এসে পড়েছিল এবং তার হাতে ব্রেড আর বাটার ধরা ছিল, সেটা সে ছুঁড়েও ফেলতে পারছিল না, তাই সে এমনভাবে একটু ভান করলো যেন সে খুব গম্ভীর এবং একটু অন্যমনস্ক রয়েছে তার উপরে এত কাজের দায়িত্ব বলে। আজ তাহলে এতদূর পর্যন্ত, এর পরবর্তী অংশ থেকে পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি সবার ভালো লেগেছে, সবাই লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের অংশটা নিয়ে পরবর্তী ভিডিওতে।